আমরা গল্পে পড়েছি, আমরা সিনেমায় দেখেছি, আমরা পেপারে পড়েছি, আমরা চাক্ষুষ সাংবাদিক জীবনে অনেক ক্রিমিনালকে দেখেছি বা আপনারাও দেখেছেন। এবং এই ক্রিমিনালদের মধ্যে একটা ঈমান বা মূল্যবোধ বলে একটা বস্তু থাকে। এই শেখ শাহজাহানের সেই ঈমান বা মূল্যবোধও নেই। সম্ভবত মনুষ্য শ্রেণীতেও বোধহয় এই শেখ শাহজাহানরা পড়ে না। কোন নোংরামি এই শেখ শাহজাহানরা করতে পারে? দুয়ারে মাদক পৌঁছে দেওয়ার ছক ছিল এই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত নেতা শেখ শাহজাহানের। মাছ, মাদক আর মানব পাচারের যোগসূত্র মমতার প্রিয় মাফিয়া শেখ শাহজাহান আসলে ছিল কিনা তার জবাব বাংলার মানুষ চায়। যার নামে আফগানিস্তান, পাকিস্তান, দুবাই হয়ে কলকাতায় 200 কেজি 200 কোটি টাকার যে ড্রাগ, সেই 200 কোটি টাকার 40 কেজির বোধহয় ড্রাগ, সেই ড্রাগ এসেছিল সেই শরীফুল মোল্লার বাড়িতে। রিপাবলিক বাংলার প্রতিনিধি আজ পৌঁছে গেছে এবং পৌঁছে গিয়ে হতভম্ব হয়ে গেছি আমরা। তার কারণ আমরা এই প্রতিবেদনে দেখাবো। কিন্তু তার আগে বলি যে সন্দেশখালীর থেকেও গভীরে একটি গ্রাম, কোনো গাড়ি ঢোকে না, টোটো আসতে চায় না ভয়ে, পায়ে হেঁটে আসতে হয়। ভাঙা টালির ঘর, দেওয়ালে ত্রিপল দেওয়া শরীফুল মোল্লার ঘর, সেখান থেকে নাকি এই 200 কোটি টাকার ড্রাগের কনসাইনমেন্ট গেছিল। তাহলে শরীফুলরা, প্রশ্ন সেখানেই যে আসলে শরীফুলরা দাবার খেলার বোরে আর রানী এবং মন্ত্রী আসলে পেছনে কোথাও রয়েছে। বাংলাকে তছনছ করে দেওয়ার প্ল্যান করেছিল, বিশ্বাস করুন, এই তৃণমূলী গ্যাং, শেখ শাহজাহানের গ্যাং, যার মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। কেন তৃণমূলী গ্যাং বলছি? তার কারণ আবারও বলছি, মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল, আমরা সেই স্টেটমেন্টগুলো বারবার দেখেছি। তার কারণ এরা প্রত্যেকে তৃণমূলের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। শিবু হাজরা হোক বা শাহজাহান, প্রত্যেকে কোনো না কোনো পোর্টফোলিও মেম্বার ছিল তৃণমূলের। ভাবুন, চাকরি চুরি যাচ্ছে, শিল্প নেই, কাজ নেই, বিদেশি কোম্পানি আসছে না, নতুন কোম্পানি যেগুলো আসছে তারা অন্য জায়গায় চলে যাচ্ছে, হতাশ যুব সমাজ। তাদেরকে হাতে হাতে ড্রাগ ধরিয়ে দেওয়ার এই পুণ্য কাজ করছিল এই তৃণমূলের শেখ শাহজাহান গ্যাং। এরপরেও আপনারা বলবেন যে এই তৃণমূলকে মাথায় করে রাখতে হবে শেখ শাহজাহানদেরকে যারা সাপোর্ট করছে। এই শাহজাহানকে সেফগার্ড দিতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এদের আড়াল করে অতুষ্ট করে দিয়েছিলেন সন্দেশকালীন মহিলাদের জীবন, রেখা পাত্রদের জীবন। কেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন আপনি চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াতে পারেন না, ডিএ আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে পারেন না? ধর্ষিত মহিলার অভিযোগ শুনে বলেন লাভ অ্যাফেয়ার বা সাজানো ঘটনা, সবটাই বুঝলাম, কিন্তু শেখ শাহজাহানের পাশে তাই বলে দাঁড়াবেন? শেখ শাহজাহানকে তাই বলে একেবারে মাথায় তুলে রেখে দেবে তৃণমূল কংগ্রেস? আজ তার জবাব বাংলার মানুষ চায় এবং সেই প্রতিবেদনটা দেখে নেব, যেটা খুব জরুরি, খুব 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 জরুরি। তার কারণ এই প্রতিবেদনেই লুকিয়ে আছে গোটা বিতর্কের নির্যাস। একবার দেখে নেব। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে শরীফুল মোল্লার ঘর। ঘরের মধ্যে ঢোকা কার্যত যাচ্ছে না, তার কিন্তু ঘরে কোনো রকমের কোনো চিহ্ন পর্যন্ত নেই, অগোছালোভাবে ঘর পড়ে রয়েছে। এই হচ্ছে শরীফুল মোল্লার বাড়ি, যার নাম জড়িয়েছে মাদক পাচারে। সূত্রের খবর, মাদক পাচারে শাহজাহানের অত্যন্ত বিশ্বস্ত সঙ্গী শরীফুল মোল্লা, যে কিনা বছর দুয়েক ধরে ফেরার। শরীফুল মোল্লা কতদিন ধরে বাড়িতে নেই? 2 বছর। 2 বছর ধরে নেই। যোগাযোগ আছে? কিচ্ছু নেই রে বাবা, যোগাযোগও নেই। আসেনি বাড়িতে? কোনো দিন আসেনি। সন্দেশখালী থেকে আরও গভীরে জেলিয়াখালীর পূর্বখণ্ড গ্রামে বাড়ি শরীফুলের, যে গ্রামে চলে না টোটো, অটো, এমনকি রিক্সাও। আমার বাঁহাতে একেবারে নদীর পাড়, এবং সেই নদীর পাড়েই হচ্ছে বাড়ি শরীফুল মোল্লা। কোনোভাবেই যোগাযোগ ব্যবস্থা এখানে নেই, যেখানে শুধুমাত্র চলে হচ্ছে মোটর বাইক আর সাইকেল। টোটো আসতে চায় না এই জায়গায়। এমনই এক হদ্দ গ্রামকেই বেছে নিয়েছিল মাফিয়া ডন শাহজাহান। সাবিনা এন্টারপ্রাইজে যে ঠিকানা দেখানো হয়েছে তা এই পূর্বখণ্ড গ্রামেরই, অর্থাৎ নির্বিঘ্নে মাদক পাচারের জন্য প্রত্যন্ত গ্রামকেই বেছে নিয়েছিল শাহজাহানরা। শরীফুল মোল্লাকে চিনতেন দিদি? হ্যাঁ, আমরা সবাই চিনতাম। শেখ শাহজাহানের সঙ্গে যোগাযোগ ছিল? আমরা যোগাযোগ ছিল। হিরোইন পাচারের যোগাযোগ ছিল না? হিরোইন পাচারের যোগাযোগ ছিল? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই জানতাম। মদের গ্লাস ধরিয়ে সবাইকে মদ দিত, এটাই জানি। ও, সবার কাছে মদের গ্লাস ধরিয়ে দিত? হ্যাঁ, মদের গ্লাস হইতো। যে বাচ্চাগুলো যারা ছিল কর্মচারীরা তারাই করেছে এই সবগুলো, দেখে নিয়ে গেছে কেমন কেমন ছেলেরা স্কুলে।
বাংলায় চাকরি নেই, শিল্প নেই, কাজ নেই, হতাশ যুব সমাজকে মাদকের নেশায় বুঁদ করে কি বাংলাকে তছনছ করতে চেয়েছিল শাহজাহান গ্যাং? উড়তা বেঙ্গল তৈরির কি ছক ছিল শাসক দলের? কোটি কোটি টাকার মাদক উদ্ধার হচ্ছে তার কিছুই কি জানতেন না মুখ্যমন্ত্রী? নাকি শাহজাহানদের আড়াল করে তাদের বাড়তে দিয়েছিলেন? শরীফুলের খোঁজ পেলে কি মাদক পাচারের চমকে দেয়া আরো তথ্য সামনে আসবে? রিপাবলিক বাংলা। যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। রাজশ্রী লাহিড়ী এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, বিজেপি মুখপাত্র দেবাশিস ঘোষ এই মুহূর্তে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা রয়েছেন, অর্ক কুমার নাগ আইনজীবী, সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক এবং কিছুক্ষণের জন্য নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক আমাদের সঙ্গে উপস্থিত হবেন যদি তিনি প্রচারের সময় তিনি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার মতন অপশন পান। আমি 8:20 থেকে আমি ধরে নিলাম নওশাদ সিদ্দিকী আমাদের সঙ্গে যুক্ত হবেন, কারণ অনেকগুলো প্রশ্ন নওশাদকেও করার রয়েছে। আমি শুরুতেই দীপাঞ্জন চক্রবর্তী আপনার কাছে যেতে চাই। আপনি এতক্ষণ ধরে দেখলেন মেজর কনসার্নটা মানে মূল যে ভাবনার বিষয় সেটা কিন্তু ড্রাগ নয়। আবারও বলছি, আপনিও বারবার বলেছেন, কালকেও আমরা ড্রাগ অ্যাঙ্গেল নিয়ে প্রথমবার আলোচনা করেছি, কাটাছেঁড়া করেছি, কিন্তু মূল বিষয়টা হচ্ছে নার্কো টেররিজম। এবং নার্কো টেররিজমে বারবার এই সন্ত্রাসবাদী দলগুলো সফট টার্গেট খোঁজার চেষ্টা করে এবং তারা বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের মিড বা লোয়ার লেভেলের নেতারা হন। আমার আজকে খুব স্পেসিফিক্যালি একটা প্রশ্ন, এই যে চুরি, ডাকাতি, লুট, চাকরি চুরি, কয়লা চুরি, এই সমস্ত কিছু একটা লেভেল ছিল, আমরা ভেবেছিলাম এটাই হাইয়েস্ট পিনাকেল যেটাকে বলে, কিন্তু এই যে মাদক পাচারের যে ভয়ঙ্কর রিভার্স এফেক্টটা, এটা তো সমস্ত কিছুকে ছাপিয়ে গেল। দীপাঞ্জন চক্রবর্তী, দেখো ময়ূক, আমি প্রথমে তোমাকে একটা সংখ্যা দিয়ে শুরু করি। ইউনাইটেড নেশনের একটা ইউএনওর একটা রিসেন্ট ডকুমেন্ট পাবলিশ হয়েছে, তাতে বলছে যে সারা পৃথিবীতে এই নার্কো টেররিজম মানে সন্ত্রাসবাদ এবং নার্কোটিক্সের যে যোগ, তাতে রেভিনিউ অঙ্কটা শুনলে তোমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। 5,69,000 কোটি। আই রিপিট, 5,69,000 কোটি। এটা সারা পৃথিবীর বহু 75% দেশের জিডিপি হয় না। এবার এটা বারবার তোমাকে বুঝতে হবে যে টেররিস্টরা, কারণ এই দুটো আমি আগেও বলেছি যে টেররিস্টদের যে নেটওয়ার্ক এবং ড্রাগ নেটওয়ার্ক, এই দুটো যখন কম্বাইন হয় ওরা পৃথিবীর সব থেকে শক্তিশালী অপরাধী নেটওয়ার্ক হয়ে যায়। এবং এই নেটওয়ার্কগুলো কিন্তু বিশেষ করে আইসিস, ইসলামিক স্টেট, আল কায়দা, এরা বহুলভাবে ব্যবহার করে, তালিবানরা ব্যবহার করছে। এবং এটা সুস্পষ্ট খবর যে নতুন তালিবান যে সরকার, তাদের হাক্কানি গ্রুপটা আবার নতুন ভাবে পুনরুজ্জীবন করছে ড্রাগ নেটওয়ার্কগুলোকে। এখন এটা বাংলার জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার। তুমি যদি বাংলায় গত 10 বছর ধরে যে ট্রেন্ডটা দেখছো, তুমি 2014 ইমরান বলে একজনকে রাজ্যসভার নমিনেশন দিয়েছিল তৃণমূল, যার বিরুদ্ধে সুস্পষ্ট ডসিয়ার পাঠিয়েছিলেন তদানীন্তন স্পেশাল ডিরেক্টর আইবি ডিসি নাথ, যে এই ইমরান কো ফাউন্ডার অফ যেটা নিষিদ্ধ সংগঠন সিমি। পরিষ্কার দেওয়া হয়েছিল এবং সেটা হোম মিনিস্টার, তদানীন্তন হোম মিনিস্টার রাজনাথ সিংকেও দিয়েছিলেন। রাজনাথ সিং সুস্পষ্টভাবে মানা করেছিলেন মমতা ব্যানার্জিকে রিকনসিডার করার জন্য, মমতা ব্যানার্জি সেটা করেননি এবং ইমরানকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে, যার নাম সরাসরি ভাবে নিষিদ্ধ সিমির সঙ্গে জড়িত। তারপর তুমি খাগড়াগড় দেখো, একের পর এক দেখো। সো এইগুলো একটা মেসেজ যায় সন্ত্রাসবাদী সংগঠনগুলোর কাছে যে আমরা তোমার বন্ধু সহযোগী দল। এইবার তখন এরকম যখন সিচুয়েশন হয়, তখন এই বন্ধু সহযোগী দলগুলোকে টেররিস্ট অর্গানাইজেশন তারাও হেল্প করে, যে তোমরা রেভিনিউ জেনারেট করো, তোমাদের যে প্রশাসনিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, নেটওয়ার্ক, সেটা দিয়ে তোমরা আমার ড্রাগ ব্যবসায় সাহায্য করো। এবং ড্রাগ ব্যবসায় যে পার্সেন্টেজ অফ প্রফিট 70%, 80% সমস্ত খরচা বাদ দিয়ে মিনিমাম 80% প্রফিট হয়। এবং হাজার হাজার কোটি টাকা, তোমরা বারবার যেটা বলছিলে এই রিসেন্ট গুজরাটে 200 কোটি টাকা, ইটস নাথিং। তুমি যদি 5,69,000 কোটি দেখো, তাহলে বাংলায় গত 10 বছরে কত টাকা ঢুকেছে। এবং তাতে দুটো জিনিস, ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে,
এবং এই ড্রাগ সিন্ডিকেটের থ্রু দিয়ে সন্ত্রাসবাদ কিন্তু বাংলাতে লালন পালন হচ্ছে এবং তার জন্য সম্পূর্ণভাবে দায়ী প্রশাসন। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথায় দায় সেই এড়িয়ে দক্ষিণ যাওয়ার পক্ষ? কোনো জায়গা নেই। আমি দীপাঞ্জন চক্রবর্তী কোনো আপনার কাছে জায়গা যাব। নেই। আমি অর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের দায় এড়িয়ে যাওয়ার কোনো জায়গা নেই। মুখ্যমন্ত্রী উনি কি কিচ্ছু জানেন না? উনি কি জানতেন না যে শাহজাহান এই ভয়ঙ্কর নোংরা খেলায় চলে এসছে? এবং তার থেকেও বড় কথা অর্ক, যে বাংলাতে চাকরি নেই, ছেলেমেয়েগুলো রাস্তায় মাসের পর মাস বসে রয়েছে হতাশাগ্রস্ত, তাদের হাতে হাতে এবার ড্রাগ পৌঁছে দেওয়ার যে বিশাল বড় নেক্সাস, সেই নেক্সাসের মাথা ছিল তোমাদেরই তৃণমূল পঞ্চায়েতের সদস্য এবং চেয়ারম্যান। দেখুন, সবকটা ইস্যুকে একটা, প্রথম কথা হচ্ছে কোন রকম কোনো ক্রিমিনালিটি, কোনো টেরোরিজম, এই কোনো ব্যাপারকে কোনো স্টেট কখনো ডিরেক্ট স্পন্সর করে, তাও ভারতবর্ষের উপর একটি গণতান্ত্রিক পরিকাঠামো দেশে, এটা পলিটিক্যাল এজেন্ডার জন্য বলতে শুনতে ভালো লাগে, কিন্তু না, এটা কিন্তু স্টেট কখনোই ব্যবস্থা সম্ভব নেয়, নয়, এটা কখনোই করা স্টেট হয় না। ব্যবস্থা নেয়। যেভাবে অর্ক আমি দেখেছি বহু বিরোধীদের বিরুদ্ধে দেখুন, গাঁজা কেস একটা দেওয়া কথা হয়, খুব পরিষ্কার, তারা বলেন ফেক পশ্চিমবাংলায় তো- গাঁজার কেস। তোমরা গাঁজার কেস দিতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি যারা গাঁজা পশ্চিমবাংলায় হেরোইন তো কোটি কোটি টাকা নিয়ে শুধুমাত্র, ঘুরে বেড়াচ্ছে তোমাদের শেখ চোখের সামনে, তাদের শাহজাহান, তোমরা ধরতে পারো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী নেই, একটা সিরিজ অফ অফিসার্স আছেন যারা টপ টু বটম পুরো জিনিসটাকে না মাথায় কে এখানে স্টুডিওতে লাইট অফ হয়ে গেলে সেইটা হয়তো একেবারে কোনো ইলেকট্রিশিয়ানের জন্য হতে পারে, কিন্তু দায়িত্বটা তো একদম সিনিয়র কাউকে নিতে হবে। অর্ক, তোমাদের সিনিয়র কে আছে? মুখ্যমন্ত্রীকে মাথায় বলে ধরে আনতে হবে, তাই কি? এরকম কোনো মানে মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক নন, মুখ্যমন্ত্রী মাথার উপরে নন সবার, তাহলে কে? শাহজাহান? মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আর বিহারের মুখ্যমন্ত্রীর মধ্যে কি কোনো সাংবিধানিক? আমি জানি না, কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর রাজ্যে যদি এরকম একটা ঘটনা ঘটতো, এতক্ষণে তোমাদের যে মানে বিভিন্ন সময় হায়ার করা ওই মেনি বুদ্ধিজীবী যারা আছেন তারা এতক্ষণে মোমবাতি নিয়ে রাস্তায় নেমে পড়তেন। শাহজাহানের সময় বা সন্দেশখালীর সময় আমরা দেখিনি, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর কাছে ইন্টেলিজেন্স আছে, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে ইনপুটস আছে, ওনার কাছে আইবি আছে, ডিআইবি আছে, ওনার কাছে পুলিশ আছে, সিভিক ভলেন্টিয়ার আছে, পঞ্চায়েত প্রধান আছে। সাথে কেন্দ্রের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এবং কেন্দ্রের যারা সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে তারা নন কোঅপারেট করলো বিগত 5 বছর 10 বছর ধরে, এটা আমার কাছে খুবই আশ্চর্য। কারণ কি, প্রধানমন্ত্রীর কাজই হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি এবং টেরোরিজমের একটা বড় অংশকে দমন করা। সেটা যে মানে আমার মনে হয় না, তোমার আমি সব মানছি অর্ক, আমি সব মানছি, আমি শুধু একটা জিনিস জানতে চাইছি। না, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া খুব রিসেন্টলি আমি সব বুঝতে পেরেছি, তোমার বক্তব্য আমি বুঝতে পেরেছি। আমি শুধু একটা জিনিস জানতে চাইছি, তোমাদের পাবলিক পালসটা কি আর নেই? তৃণমূল কংগ্রেস কি একেবারে মানুষের কথাবার্তা শুনতে পাচ্ছে না? কানে শুনতে পাচ্ছে না তৃণমূল কংগ্রেস? এই কথাটাতে ইন্টারেস্টেড নয়। না, আমি অর্ক এই কারণে বলছি, অর্ক আমি এই কারণে বলছি, শুনতে হবে। সন্দেশখালীর মহিলাদের কথা তোমরা শুনতে পাওনি, গোটা দেশ গোটা পৃথিবী যেরকম শুনেছিল, এখনো তোমরা বলতেই পারো এই সমস্ত কিছু মিথ্যে, সব ঝুটা হয়, সাজানো ঘটনা। সন্দেশখালীর মহিলারা এবার কি বলছেন একবার শুনি। এই ড্রাগ পাচার নিয়ে বাচ্চা ছেলেদেরকে হেরোইন দিয়ে ধরিয়ে দিয়ে বলা হতো বিক্রি করে আয়, এটা আমরা না, সন্দেশখালীর মহিলারা বলছেন, শুনুন। শরীফুল মোল্লাকে চিনতেন দিদি? হ্যাঁ, আমরা সবাই চিনতাম। শেখ শাহজাহানের সঙ্গে যোগাযোগ ছিল, আমার যোগাযোগ ছিল। হিরোইন পাচারের যোগাযোগ ছিল, হিরোইন পাচারের যোগাযোগ ছিল। হ্যাঁ, আমরা সবাই জানতাম। মদের গ্লাস ধরিয়ে সবাইকে মদ দিত, এটাই জানি। ও সবার কাছে মদের গ্লাস তো ধরিয়ে দিত। হ্যাঁ, মদের গ্লাস হইতো। যে বাচ্চাগুলো যারা ছিল কর্মচারীরা তারাই করেছে এই সবগুলো। দেখে নিয়ে গেছে কেমন ছেলেরা স্কুলে পড়তেন, কেমন ছেলেরা স্কুলে পড়তেন, কেমন ছেলেরা স্কুলে পড়তেন। সন্ময়দা, কেউ কিছু জানতো না এটা হতে পারে না, মানে সন্দেশখালী মঙ্গল গ্রহে বা সন্দেশখালী কোনো একেবারে কেন যত আমরা ইলেকশনের দিকে এগিয়ে চলেছি তত এক এক দিন এক একটা পয়েন্টে সন্দেশখালীর মহিলারা রাস্তায় বেরোচ্ছেন, আমি বুঝতে পারছি না। মানে আজকে 2022 সালে রাস্তায় নামাটা উচিত ছিল। 2022 সালে রাস্তায় গোটা সন্দেশখালী নয়, গোটা বাংলার রাস্তায় নামা উচিত ছিল। আমি সেই ছবিগুলো না, আমি অর্ক তুমি এত নলেজেবল, তুমি এত হাইকোর্টে এত ফাইল পত্র নিয়ে কাজ করো, এটা কি হতে পারে? এটা কি হতে পারে অর্ক? তোমরা বুঝতে পারছো না যে এর সাথে এই শরীফুল মোল্লাদের কোনো যোগ থাকতে পারে না ডিরেক্টলি, এটা আরো অনেক বড় কানেকশন থাকতে পারে। অর্ক, যার বাড়ি আমি ছবি দেখাতে না পারবো, ইডি তে কাজ করি না সিবিআই তে কাজ করি না, টালির বাড়ি অর্ক, ট্রিপল দেওয়া টালির বাড়ি ভেঙে যাচ্ছে সন্দেশখালীতে। সেখানে সাবিনা এন্টারপ্রাইজ বলে একটি কোম্পানি আছে যারা কনসাইনমেন্ট দিচ্ছে 200 কোটি টাকার। মানে এটা তুমি ভাবতে পারছো?
এটা হতে পারে শরীফুল মোল্লার কাজ। এই কোম্পানিটা কি কোম্পানির আন্ডারে রেজিস্টার্ড কোম্পানি? অর্ক নেটওয়ার্কে একটু বোধহয় সমস্যা হচ্ছে। ঠিক ঠিক অনেকগুলো প্রশ্ন, রেজিস্টার্ড কোম্পানি কিনা, সাবিনা এন্টারটেইনমেন্ট কার নামে দেওয়া কোম্পানি, সাবিনা ফিশারিজ কি, সন্ময় বাবু এতটা শিশু সুলভ ভাবে কি আমাদের ভাবতে হবে? মানে 200 কোটি টাকার কনসাইনমেন্ট দেওয়ার জন্য মিনিমাম 100 কোটি টাকা খরচা করতে হয়েছে। ময়ূক, একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে যে শেখ শাহজাহান, তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তারা শহরের মানে খুব হাইফাই ব্যবসায়ী নয়, একদম গ্রামাঞ্চলের জমি ভেড়ি মহিলা দখল করা একটা নেটওয়ার্ক তারা চালাতেন। তাদের পক্ষে দুবাই কিংবা আফগানিস্তান সেখানে কনসাইনমেন্ট বুকিং করা, সেখানে অপারেশন চালু করা, এটা কখনোই সম্ভব নয়। ময়ূক, আমি আবার বলছি, রাজ্যের সর্বোচ্চ প্রভাবশালী মহল যদি এর সঙ্গে সংযুক্ত না থাকে, এটা খুব পরিষ্কার। এবং এখানে আমি আবার রেফারেন্স দেব, যেখানে দাঁড়িয়ে বারবার করে এই 56 দিন লুকিয়ে থাকার ফেজের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন, কি করেছে অভিষেক, কি করেছে শেখ শাহজাহান, এইখানেই তো লিঙ্কটা পাওয়া যাচ্ছে, মিসিং লিঙ্কটা। অর্ক কলকাতা হাইকোর্টের আইনজীবী, তিনি জানেন না যে মিসিং লিঙ্কটা কোথায়? পরিষ্কার ভাবে হিসেবটা ছিল না, এটা জানার আপনার কথা নয়, কিন্তু এটা কমন সেন্স বলছে সর্বোচ্চ প্রভাবশালী মহল যদি যুক্ত না থাকে, তাহলে সন্দেশখালী জেলিয়াখালীর প্রান্তিক অঞ্চলে শেখ শাহজাহানের মতো অশিক্ষিত ব্যবসাদারদের পক্ষে যখন দেশের মধ্যে কোনো যোগাযোগের কাজ স্থাপন হয়, আমার কাছে সর্বোচ্চ ক্ষমতাটা কিন্তু প্রধানমন্ত্রী। না, ঠিক আছে, তুমি প্রধানমন্ত্রী কেন, তুমি আফগানিস্তানেও যেতে পারো, তুমি জো বাইডেনও যেতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু সন্ময়দা, আপনাকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে কোম্পানিটার কথা ময়ূকদা বললেন, ওভারিয়ার করে লাভ নেই, কোম্পানিটা কি কোম্পানির অ্যাক্টের আন্ডারে রেজিস্টার্ড একটা কোম্পানি? অর্ক, আমি একটা কথা বলি, কনসাইনমেন্টটা 200 কোটি টাকার, দ্যাট হ্যাজ বিন আইডেন্টিফাইড। এবার কিভাবে হয়েছে সেটাই খুঁজে বার করবে। প্রশ্নটা হচ্ছে, এটা কি কোম্পানিজ অ্যাক্টের আন্ডারে রেজিস্টার্ড একটা কোম্পানি না এমনি? সেটা আমি বলতে পারবো না, শোনো, সেটা আমি বলতে পারবো না, কিন্তু না বেরোবে অর্ক আমি সাবিনা এন্টারপ্রাইজ খুঁজছিলাম, সাবিনা এন্টারপ্রাইজ নিয়ে বেরোবে, আরো অনেক কিছু বেরোবে। দেখো অর্ক, মজার ব্যাপারটা কি বলতো, এখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং পুলিশ ইনভলভ না। অর্ক এখানে শুধুমাত্র অর্ক না, তৃণমূল কংগ্রেস বা পুলিশ ইনভলভ না, এখানে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স ইনভলভ, এখানে সিবিআই ইনভলভ, এখানে ইডি ইনভলভ, আইটি ইনভলভ, এবং এরপরে হয়তো এনআইএ ইনভলভ হবে। আমার তো ভয় লাগছে অর্ক, যখন কোম্পানির নামটা বেরোবে তখন আরো কোন কোম্পানির নাম বেরিয়ে যায় এবং কোথায় কোথায় ব্যথা শুরু হয় তৃণমূল কংগ্রেস। আমার ভয় লাগছে যদি দেখা যায় যে একটা কোম্পানিজ অ্যাক্টের রেজিস্টার্ড কোম্পানি, তারা বিদেশে কনসাইনমেন্ট দিয়েছে এবং সেটাতে ফিনান্স মিনিস্ট্রি এবং মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স জানার পরেও ইলেকশন ঘোষণা হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করেছিল, তাহলে এই দুই দপ্তরের মন্ত্রীকে গ্রেফতার করে জেরা করার প্রয়োজনীয়তা আছে না? এবার আমার অর্ককে একটা স্পেসিফিক প্রশ্ন আছে ময়ূক, এবার আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে অর্ককে, সেটা হচ্ছে এত বড় রেভিনিউ এর চোরাচালান চলতো, এই রাজ্যের ফাইন্যান্সিয়াল ফ্রডের যারা সেকশন ইনভেস্টিগেশনে, তারা হাত গুটিয়ে বছরের পর বছর বসছিল কেন? এই প্রশ্নটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার জবাব দিয়ে দিলেন নাকি আমাদের? না, সেটা ইনকাম ট্যাক্স সর্বোচ্চ স্তরে, আমি বলছি নিচের লেভেলে সবাই যুক্ত, সবাই হাত গুটিয়ে বসছিল কেন? তার মানে এই রাজ্যের ফাইন্যান্সিয়াল, এই রাজ্যের প্রভাবশালী মহলের ইন্টেলিজেন্স, আর যখন সুবিধা প্রভাবশালী মহলের ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট ছিল। আমি বাড়িতে আছি, নালে উঠে দাঁড়িয়ে হাততালি দিতাম। বেশ, আচ্ছা, হাততালি দেওয়ার পার্টে আমি আসবো পরে। আমি একবার রাজস্বীর কাছে আসতে চাই, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই হাততালি দেওয়ার মতন ওনারা উদ্ধৃতি দিচ্ছেন কিনা একবার দেখে নি। শাহজাহানকে নিয়ে বলছেন ওনারা, শুনে নি। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি, আমি জানি না। তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত, এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো।
যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে, এটা কে ঘটিয়েছে তো তদন্ত ছাড়া বলা যাবে না। এবং তো কেস তো সাবজুডিস, অলরেডি ইডিও মামলা করেছে, অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে। তো যতক্ষণ না তদন্তে কোনো রকম কোনো ফয়সালা হচ্ছে, আমি কি করে বলতে পারি এর পিছনে কে আছে? আমি তো গণৎকার নই, জ্যোতিষ নই। রাজস্বী সত্যিই তো গণৎকার নন, জ্যোতিষ নন, সবই ঠিক আছে, কিন্তু উনি তো শাসক দলের একজন অংশ। স্টেট আছে, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন আছে, ইন্টেলিজেন্স আছে। এতদিন ধরে কিছু জানতেন না? ময়ূকদা, প্রথমেই তোমাকে এবং রিপাবলিক বাংলাকে ধন্যবাদ যে এই ইস্যু নিয়ে আজকে তোমরা ডিবেট করছো। তুমি তোমার পুরনো আর্কাইভ খুঁজে দেখতে পারবে দিনের পর দিন আফগানিস্তান থেকে করাচি হয়ে দুবাই থেকে 200 কোটির হেরোইন অ্যাসাইনমেন্ট, শেখ শাহজাহানের ইনভলভ একটি ছেলে, আমরা দিনের পর দিন এই কথা বলে গিয়েছি। একদমই 2022 সালের সেপ্টেম্বরে প্রেস কনফারেন্সও দীপাঞ্জন দা এখানে উপস্থিত আছেন। দীপাঞ্জন দা আমাকে ভুল বললে ঠিক ধরিয়ে দেবেন। গোল্ডেন ক্রেসেন্ট, আফগানিস্তান পাকিস্তান, গোল্ডেন ক্রেসেন্টের মধ্যে 6000 মেট্রিক টন আনুমানিক ওপিয়াম প্রডিউসড হচ্ছে, ড্রাগ ব্যবসা হচ্ছে, এবং সেই টাকাটাকে পাম্পিং করা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিতে ডিস্টেবিলাইজ করার জন্য পলিটিক্যালি। এটা কিন্তু কোনো আরএসএস বিজেপির পেপার নয়, কলম্বিয়া ইউনিভার্সিটির পাবলিশ করা পেপার। মানে সেখানে কি বলছে, মানে সেই দাবিটা বড় দাবি করলো। গোল্ডেন ক্রেসেন্ট, এই যে ড্রাগের যে গোল্ডেন ক্রেসেন্ট, আফগানিস্তান পাকিস্তান সাউথ ইস্ট এশিয়ান যে কান্ট্রিজগুলোকে নিয়ে, তার মধ্যে আফগানিস্তান পাকিস্তানে যে 6000 মেট্রিক টন ওপিয়াম প্রডিউস করা হচ্ছে, করে সেটাকে বেচে সেই টাকাটা পাম্পিং করা হচ্ছে ভারতবর্ষে টেরোরিজম ফান্ডিং করার জন্য। মানে নার্কো টেরোরিজমটা বাস্তব, নার্কো টেরোরিজম বাস্তব, মানে বাংলাতেও এর প্রভাব পড়তে পারে একদম। কারণ উল্টো দিকে ওদিকে তোমার মায়ানমার থেকে আরম্ভ করে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ, সেখানেও কিছু কিছু হয়, বাংলাদেশ দিয়ে ঢুকে এবার এখানেও পুশিং করার চেষ্টা করা হয়। এই করিডোরগুলো তো আছে, এটা তো সবার জানা। আমি শুধু একটা সংখ্যা দিতে চাই, 2006 থেকে 13 এবং 2014 থেকে 22, 2006 থেকে 13 টোটাল কেস এই ড্রাগ ভারত সরকারের ধরা হচ্ছে 1257, 2014 থেকে 22 হচ্ছে 3172, 2006 থেকে 13 টোটাল ড্রাগ সংক্রান্ত অ্যারেস্ট হচ্ছে 1363, আর 14 থেকে 22 টোটাল অ্যারেস্ট হচ্ছে 4888। টোটাল ড্রাগ সিজ 1.52 লাখ কিলোগ্রাম 2006 থেকে 13, ভারত সরকার 2006 থেকে 13, আর 2014 থেকে 22 টোটাল সিজ ড্রাগস হচ্ছে 3.33 লাখ কিলোগ্রাম। টোটাল সিজড ড্রাগের অ্যামাউন্ট ভ্যালুয়েশন হচ্ছে 768 ক্রোর 2006 থেকে 2013, এবং 14 থেকে 22-এর সেই ভ্যালুয়েশনটা হচ্ছে 20,000 ক্রোর। এটা বিপুল টাকা। তাহলে এটা এই যে আজকে ভারত সরকারকে অপরাধ কাঠগড়ায় তোলা হচ্ছে। ভারত সরকার, উনি পিআইবির দেখে নিন, অমিত শাহ 2022 সালে পরিষ্কার ভাষায় সমস্ত নর্থ ইস্টার্ন স্টেটসের চিফ মিনিস্টার্সদেরকে নিয়ে বৈঠক করেছেন, এনসিওডি বৈঠক খুব সম্ভবত, যদি নামটা ভুল না করে থাকি, এবং সেখানে যে এটা কিন্তু কোনো রাজ্যের ইস্যু নয়, শুধু এটা রাজনৈতিক ইস্যু নয়, এটা টোটাল সোসাইটির ইস্যু। মানে শাহজাহানদেরকে একেবারে গুড়িয়ে দিতে হবে, আমাদের প্রত্যেকটা রাজ্যগুলোকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এটা সোসাইটির উপরে ইম্প্যাক্ট ফেলছে, বিভিন্ন কলেজ স্কুল এই সব জায়গায় ঢুকে যাচ্ছে। এবং তার থেকেও বড় কথা রাজশ্রী, যেটা তুমি বলছিলে, স্কুল কলেজে ঢুকে যাচ্ছে, যে কোনো রাজ্যে স্কুল কলেজে ঢুকে যেতে পারে, কিন্তু এই রাজ্যের একটা ইউনিকনেস আছে। দীপাঞ্জন দা হাত তুলছিলেন, আমি দীপাঞ্জন দার 30 সেকেন্ড আপনি বলতে চান, বলুন, তারপরে আমি দেবাশিস দার কাছে যাব। ময়ূক, যেটা রাজর্ষি বলছিলেন, এটা খুব মানে নার্কো টেরোরিজমের কথাটা আমি আবার এমফাসাইজ করছি, জোর দিচ্ছি। আইসিসের যে অফিসিয়াল, মানে ওদের যে মুখপাত্র, যেটাকে দাবিক বলা হয়, সে দাবিকে এই রিসেন্টলি আবু আব্রাহিম আল হানিফি, যে আমির, যাকে ওরা ডেপুট করেছে, একজন আমির, একজন খুব সিনিয়র মোস্ট নেতা, যে ওদের যেটা টার্গেট, যে খোরাসান, যেখান থেকে সূর্য উঠবে, মানে পূর্ব দিকে ওদের আরো বিস্তার করতে হবে। আর পূর্ব দিকে বিস্তারে ওদের সব থেকে বড় বাধা হচ্ছে ভারতবর্ষ। সেই জন্য ওরা বিশেষ করে টার্গেট করেছে বাংলাদেশ, পশ্চিমবঙ্গের যে বর্ডার এরিয়া এবং মায়ানমার। এই টার্গেটটা করে এরা 2 হাত খুলে আইসিস এবং আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এরা
টাকা পাম্পিং করছে এবং কি ভয়ঙ্কর ভাবে স্লিপার স্লেভগুলোকে ওঠাচ্ছে, কি ভয়ঙ্কর ভাবে এরা বেস তৈরি করছে, এটা যদি বাংলা না জেনে থাকে আমি মানতে পারি না। প্রশাসনের কাছে খবর নেই, আমি মানতে পারি না, কারণ প্রশাসন এখন দায়বদ্ধ হয়ে গেছে সন্ত্রাসবাদী। ময়ূকদা দীপঞ্জনদার সঙ্গে আমরা বিগত কয়েক মাস, এক বছরের মধ্যে জেএমবি, আল কায়দা, আইসিস, জঙ্গি পশ্চিমবঙ্গ থেকে কলকাতা শহর, বেহালা, টালিগঞ্জ থেকে ধরা পড়েছে। এগুলোকে আমরা অস্বীকার করতে পারবো না যে এখানে এই ইনভলভমেন্টটা আছে। এবং শুধুমাত্র তাই নয়, আমি দেবাশিসদার কাছে যাওয়ার আগে আমি বারবার দেবাশিসদা যে কথাটা বলছি যে অন্য রাজ্যের মাদক সমস্যা এবং আমাদের রাজ্যের মাদক সমস্যাটা বোধহয় এক নয়, এবং তার পাশাপাশি দর্শকদেরকে একবার আমি দেখানোর চেষ্টা করব যে এই ভয়ঙ্কর বিস্তারটা এটা শুধুমাত্র এই শরীফুল, শাহজাহানদের মাস্টার প্ল্যান হতে পারে না, গোটা বাংলাতে কিভাবে ছড়িয়ে দেওয়ার প্ল্যান ছিল। এই দুয়ারে সরকার, দুয়ারে রেশন, দুয়ারে অমুক, দুয়ারে তমুক বলা হয় না, দুয়ারে মাদক। দেখুন এই মুহূর্তে কিভাবে এটা 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 আমি জানি না টালিগঞ্জের কোনো ডিরেক্টর এই নিয়ে সিনেমা করবেন কিনা, কিন্তু কাবুল থেকে খরচাপাতি আছে, 100 কোটি টাকা মিনিমাম খরচা করা হয়েছে কাবুল থেকে, এই তালিবানদের থেকে এই হেরোইন তোলার জন্য। কাবুল থেকে করাচি সড়ক পথে আসে, সড়ক পথে আসার পরে করাচি থেকে যেহেতু ডিরেক্ট আমাদের ভারত পাকিস্তানের মধ্যে ডিরেক্ট এখন ফ্রেট সার্ভিস নেই, সে কারণে এই ধরনের যে ফ্রেট অর্থাৎ একেবারে ইল্লিগালি আনা বারবার চেকিং হবে। করাচি থেকে চলে যায় দুবাই, দুবাই থেকে আবার চেকিং এর ব্যবস্থা সেই সমস্ত কিছু এড়িয়ে জবেল আলী পোর্ট থেকে চলে আসে একেবারে মাঝামাঝি বঙ্গোপসাগর এবং আরবিয়ান সির মাঝামাঝি একটা পয়েন্ট, এবং সেখান থেকে নেতাজি সুভাষ পোর্ট যেটাকে বলা হয় সেখানে কাস্টমস বা ডিআরআই এর অফিসাররা যারা গুজরাট এটিএস মনে থাকবে বারবার চিৎকার করতো না কিছু মানুষ যে মুন্দ্রা পোর্টে দেখো ধরা পড়েছে, মুন্দ্রা পোর্টে ড্রাগ ধরা পড়েছে, সেই মুন্দ্রা পোর্টের ড্রাগ, সেই ড্রাগ কনসাইনমেন্টের লিড পেয়েই এখানে আসে। এবার আমি কলকাতায় ঢোকার পরে যদি এটা কাস্টমসের অফিসাররা না ধরতে পারতো তাহলে কি ভয়ঙ্কর কাণ্ডটা হতো। দেখুন কলকাতা থেকে মাদক পাচারের রুটটা এই শাহজাহানদের গ্যাং, যারা নাকি দুজন তৃণমূলের মন্ত্রীকে বারবার ফোন করেছে, এটা বারবার বিজেপি বলছে, দুজনকে শাহজাহান পাগলের মতন ফোন করেছিল যে আপনারা ছাড়ান, ব্যবস্থা করুন, কিছু টাকা লাগলে টাকা দেবো, এই কনসাইনমেন্ট ছাড়াতে হবে। কনসাইনমেন্টটা কোথায় চলে যেতে পারতো? কলকাতা থেকে সন্দেশখালী, কলকাতা থেকে যদি একবার সন্দেশখালী ঢুকে যায়, সন্দেশখালী থেকে একেবারে বাংলাদেশ ঢোকার বিভিন্ন অপশন আছে, সড়ক পথ তো রয়েছে, তার পাশাপাশি নদী পথ রয়েছে, এবং বাংলাদেশের পাশাপাশি কলকাতা থেকে যে মাদক পাচারের রুট, যেটা দিয়ে কয়লা বা গরু পাচারের যে রুট, ঠিক সেভাবে কলকাতায় যদি একবার ঢুকে যেতে পারে, কলকাতা থেকে জেলায় জেলায় ঢুকে যাওয়ার অপশন ছিল বিভিন্ন জেলাতে, হাওড়া হতে পারে, হুগলি হতে পারে, বর্ধমান হতে পারে, মানে গোটা বাংলাতে পৌঁছে যাওয়ার অপশন ছিল, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, হাওড়া। এবং মজার কথা এখানেও বিরোধীরা বলছেন যে নাকা চেকিং পয়েন্টগুলো হয় সেখানে চিঠি কাজ করে বা ওই চিরকুট কাজ করে, যেখানে এই দাদার কয়লা, ওই অ্যাম্বুলেন্সে টাকা আসছে, এই মিলিয়ে নেওয়া হলো, মানে একটা ডেঞ্জারাস কর্পোরেট রুট তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস। এবং আমি দেবাশিস দার কাছে ঠিক এই জায়গা থেকে আসছি। দেবাশিস দা বারবার আমরা সামাজিক সেমিনারের মতন বারবার একটা ড্রাগ নিয়ে সেমিনারের মতন কথাবার্তা বলি, কিন্তু আমি আবারও বলছি এটা শুধু সেমিনারের মতন ড্রাগের সচেতনতা নয়। আমরা এমন এক রাজ্যে বাস করছি যেখানে ছেলেমেয়েগুলোর চাকরি নেই, মাসের পর মাস বসে রয়েছে, বিভিন্ন কাজ করতে হচ্ছে, সেখানে যদি ঘরে ঘরে ড্রাগ পৌঁছে দেওয়ার এরকম একটা ভয়ঙ্কর নেক্সাস চলে, এটা তো বিপজ্জনক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি একেবারে ডিরেক্টলি কিছু না জানেন না এটা হতে পারে? হ্যাঁ, আমি এই জায়গা থেকে আসছি, আমার মনে পড়ে যাচ্ছে 2016 সালে আমি ওনার মমতা ব্যানার্জির একটা বক্তব্য শুনছিলাম, তখন ওই ববি হাকিম, কাকুলি, ঘোষ দস্তিদার এরা সব ওই সারদা কাণ্ডে ওই টাকা নিতে গিয়ে ধরা পড়েছিল। উনি বলছিলেন এ বাবা ছিছি, আমি এগুলো জানতাম না, জানলে আমি এদের কখনো প্রার্থীপদ দিতাম না, আপনারা আমাকে বিশ্বাস করুন, আমার উপর ভরসা রাখুন, আমি কথা দিচ্ছি যে এই জিনিসগুলো আমি সব এদেরকে সরিয়ে দেবো দল থেকে এবং আমি নতুনভাবে সব শুরু করব। এই যে মানুষকে মিথ্যা বুঝিয়ে যে মানুষটা বারবার ক্ষমতায় এসছেন, তাকে তো আজকে দায়িত্ব নিতে হবে। কারণ এই কথাটা আমরা বহুবার বলে এসেছি যে এই তৃণমূল দলটার আছে কি, এই তৃণমূল দলটার না আছে কোনো ভিশন, না আছে কোনো মিশন। এই তৃণমূল দল আপনাকে বেসিকে ঢুকতে হবে, কেন আজকে এই জায়গাটা যাচ্ছে, কেন আজকে একের পর এক দুর্নীতি এবং মাদক, আমি জানি না এরপরে হিউম্যান ট্রাফিকের মতো কিছু আসবে কিনা, এবং সেগুলো নিশ্চয়ই কথা হবে। আমি বলতে চাইছি যে ক্রমশ তলানিতে গেছে, এইভাবে যে রাজ্যটাকে এইভাবে দুলিয়ে দেওয়া হয়েছে, এর কারণটা কি? তার কারণটা হচ্ছে
কতগুলো দুষ্কৃতী মিলে একটা কর্পোরেট টিম বানিয়েছিল এবং মানুষকে ভুল বুঝিয়েছিল সততার একটা জায়গা থেকে যে আমরা এই করব ইত্যাদি ইত্যাদি, সিপিএমকে তাড়িয়ে এই করব, পরিবর্তন আনবো। আলটিমেটলি তারা যেটা করেছে, পশ্চিমবঙ্গের প্রতিটা মধুভাণ্ড থেকে কুড়ে কুড়ে খেয়েছে এবং যেটা করেছে সমস্ত সরকারি প্রকল্প থেকে লুট করেছে। এবং এই যে আজকে শাহজাহান, মানে তৃণমূলে কি ভালো লোক নেই? নিশ্চয়ই কিছু ভালো লোক ছিল, কিন্তু সেই ভালো লোকগুলোকে জায়গা না দিয়ে বাহুবলীদের দায়িত্ব দিয়েছে। এবং আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করি, ময়ূক, হয়তো অনেকের ডিবেট থাকতে পারে যে আমরা গুড গভর্নেন্স কখন পাবো? যখন নেতারা একটু শিক্ষিত হবে, নেতারা কিছু ভ্যালু অ্যাড করবে। আজকে যদি এই শাহজাহানের মতো নেতা থাকে, যে যদি দেবাশিস, আমি এই জায়গাতে একবার আপনাকে একটু পজ করছি, তার একটাই কারণ, এটা আপনি শাহজাহানের সীমিত রাখছেন তো। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পুরনো বাইট, সেটা আমাদের পিসিআর পেয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ওপেনলি বলছেন মানে টাকা ইনকাম করার জন্য স্টেট কি কি, এবং এর পাশাপাশি নওশাদ সিদ্দিকীও আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। নওশাদ, তুমি একটু থাকো দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষকের সাথে। আমি একবার এই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন 2013 সালে একবার শুনি। আমি ক্ষমা চেয়ে নিয়ে বলছি, একটা জায়গা থেকে আমায় কিছু টাকা ইনকাম করতে হবে, বাদ বাকি টাকাটা আমি অন্য জায়গা থেকে নিয়ে আসবো। আমরা 10% সিগারেটের উপর ট্যাক্স বসাবো, এতে আমি কিছুটা টাকা পাবো। কিছু হবে না, একটু সিগারেটের দাম বাড়বে, আপনারা একটু বেশি করে সিগারেট খাবেন, তাহলে টাকাটা আমার তাড়াতাড়ি পেয়ে আসবে। দেবাশিস ঘোষ, আপনি বলছেন নেশার দ্রব্য বেশি করে খাওয়ার কথা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন 2013-তে। কিসের জন্য? তার রেজাল্ট আমরা দেখেছি। পাড়ায় পাড়ায় মদের দোকান খোলার লাইসেন্স এই রাজ্যে দেওয়া হয়েছে। এটাও তো হতে পারে যে হেরোইনটা এই শেখ শাহজাহানদের কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল 75-25-এর কন্ট্রাক্ট, এটা আমি না, মানে বিরোধীরা বলছে। এটাই তো তৃণমূলী ফিচার্স, মানে তৃণমূল তো অশিক্ষাকে এইভাবেই প্রাধান্য দেয় এবং এটা অশিক্ষার থেকেও বড় তো ভয়ঙ্কর একটা ব্যাপার। আমি বলছি এটা বিপজ্জনক। এই যে ড্রাগ হোক, ড্রিঙ্কস হোক বা সিগারেট হোক, মানুষকে নেশার মধ্যে ঢুকিয়ে দেয়, দাঁতে ওরা তৃণমূলকে। এটা তো বলছেন আপনার আমার জন্যই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা রাজ্য ইনকাম কি করে করবে? আমার বলতে খারাপ লাগছে, উনি নিজের জন্য ছাড়া বা নিজের দলের জন্য ছাড়া কারো জন্য, পশ্চিমবঙ্গের কোনো মানুষের জন্য কোনো ভালো কাজ করেছেন বলে আমার মনে হয় না। হলে সেটা উনি বলুন। আচ্ছা, সন্ময়দা অনেকক্ষণ হাত তুলছেন, একবার সন্ময়দা এবং রাজশ্রীর কাছে গিয়ে তারপর। আচ্ছা, রাজশ্রী বলে নাও। যে মুখ্যমন্ত্রী বলে আমি আমার বাড়ির মেয়ে বউদের বলেছি প্রেম করতে, তো তিনি সিগারেট খেতে বলবেন না, মদ খেতে বলবেন না? সিগারেট মদ কিছু নিয়ে আমার কোনো আপত্তি না। আমি বলছি এইটাকে মুখ্যমন্ত্রী বলছেন যে ইনকাম করার রাস্তা করতে হবে, প্রমোট করছে। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আমরা সমাজের জেঠু নই, আমরা কাউকে কোনো কিছু বাধা দিচ্ছি না। আমি শুধু একটাই কথা বলছি, এটা কি মুখ্যমন্ত্রী বলতে পারেন যেখানে সিগারেট খাওয়া বা মদ থেকে ইনকাম বেশি? সন্ময়দা হাত তুলছেন। সন্ময়দা, আপনি বারবার বলেন জুয়া এবং মদ এটা হচ্ছে সবচেয়ে বড় ইনকামের সোর্স এখন রাজ্যের। ময়ূক, একটা কথা পরিষ্কার বলি, এই 200 কোটি টাকা যে কনসাইনমেন্টের ব্যাপারটা আমরা শুনছিলাম, রাজ্য সরকার স্টেট রেভিনিউ এখানে কিভাবে আর্ন করছেন? এখানে তো স্টেট রেভিনিউ আর্নিং এর কোনো জায়গা নেই। তার রাজনৈতিক দলের সাকরেদদের আর্নিং এর ব্যবস্থা তিনি করে দিচ্ছেন। ইন এক্সচেঞ্জ তাদের কাছ থেকে ভোট এবং টাকা বিভিন্নভাবে রেভিনিউ দলের জন্য নিচ্ছেন। স্টেট কিন্তু কোনো রেভিনিউ আর্ন করছে না। 2 নম্বর, আমি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে অ্যাড করব, রাজর্ষি এবং দীপাঞ্জন দ্বারা যে সার্কিটের কথাটা বলছেন, ইন্টারন্যাশনাল সার্কিট, সেই ইন্টারন্যাশনাল সার্কিট কিন্তু সবসময় যে কোনো রাষ্ট্রে ফ্রেন্ডলি স্টেট বা ফ্রেন্ডলি গভর্নেন্স খোঁজে। পশ্চিমবঙ্গ হচ্ছে সেই ক্ষেত্রে আইডিয়াল ফ্রেন্ডলি গভর্নমেন্ট আছে, যেখানে তারা বর্ডার গুলোকে অসুরক্ষিত রাখবে। তোমার যদি মনে থাকে ময়ূর, 74টা আউটপোস্টের জমি দেওয়ার জন্য 2015 সাল থেকে আজকে 2024 9 বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মত হননি। ভারত সরকারকে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে হয়েছে যাতে রাজ্য সরকার সেই জমিগুলো অ্যাকোয়ার করার ব্যাপারে সাহায্য করে বর্ডার সিকিউরিটি ফোর্সের আউটপোস্টে। এখানেই লুকিয়ে রয়েছে রহস্য। বর্ডারকে দুর্বল রেখে পুরো ইকোনমিটাকে গুলিয়ে দাও এবং তার বিনিময়ে আমার দলকে লাভবান করো। 50 কিলোমিটার, যেটার বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, যে 80 কিলোমিটারের বর্ডার যেটা গুজরাটে ছিল সেটা হঠাৎ কমিয়ে 40 কিলোমিটার করা হচ্ছে কেন? রাজশ্রী, কোন 80 কিলোমিটারের কথা বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় 50 কিলোমিটার এখানে হতে দিচ্ছেন না।
সমস্ত না, জায়গায় রাজস্বী, এখানে করা এই হচ্ছে যে- 50 এই যে কিলোমিটার, border-এর কথাটা বলা প্রত্যেকটা হচ্ছে, জায়গায় এটা তো 50 একটা কিলোমিটার uniform করা policy হচ্ছে। বেরিয়েছিল। প্রতিটা এই uniform জায়গাতে policy 50 দেখা কিলোমিটার গেছে করা হচ্ছে, এই সেখানে জায়গাতে এই রাজ্যে 80 বাধা দেওয়া হচ্ছে কিলোমিটারের border বিএসএফ যাতে ঢুকতে এটাকে না পারে, 50 এবং যে কিলোমিটার কারণে করা হয়েছে, বর্ডারকে আর পশ্চিমবঙ্গ, রাজস্থান এসব জায়গায় 15 কিলোমিটার ছিল, সেটা বাড়িয়ে 50 কিলোমিটার করা হচ্ছে না। চাপড়া বর্ডার থেকে এই ভোজাডাঙ্গা বর্ডার হচ্ছে, ভোজাডাঙ্গা বর্ডার হচ্ছে শাহজাহানের অ্যাকশনের সমস্ত জায়গা। ভোজাডাঙ্গা বর্ডার, বেশ, ভোজাডাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন চিনি, সোনা, সমস্ত কিছু বেশ, ঘোজাডাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন ল্যান্ড পোর্ট এবং সি পোর্টে আমাদের দেশের সিআইএসএফ এর মতন এজেন্সি আমাদের দেশে, ডিআরআই, কাস্টমস, এরা আছেন বলে আমরা বোধহয় এখনো সুরক্ষিত আছি। আমি অর্ক তোমার কাছে আসবো, আমি নওশাদ এই মুহূর্তে রয়েছে, নওশাদ এই মুহূর্তে প্রচারের মাঝখান থেকে এই মুহূর্তে রয়েছে। নওশাদ, একটা শব্দ আছে ইমান বলে, তুমি খুব ব্যবহার করো ইমান বলে শব্দটা, আমিও ব্যবহার করি, মূল্যবোধ বলি, ইথোস ইংলিশে বলে, ইমান, মূল্যবোধ, ইথোস। এই শাহজাহানরা এই বড় বড় মায়ের কথা, মাটির কথা, মানুষের কথা বলে, কিন্তু কোনো ইমান নেই গো। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হাতে মায়েরা বলছে সন্দেশখালির যে দেখো হেরোইনের প্যাকেট ধরিয়ে দিয়ে বলতো বিক্রি করে আয়, এবং বিক্রি করে আসার পর যে টাকা, সেই টাকাটা শাহজাহান গ্যাং নিত। মানে কোনো ব্যবসা ছাড়বে না এরা। নওশাদ, যারা এই ধরনের অন্যায় করে, যারা রাতের অন্ধকারে মহিলাদের ডেকে নিয়ে গিয়ে পিঠে বানায় বা তাদের সাথে অন্যায় করে, জমিগুলোতে নোনা পানি ঢুকিয়ে জমিগুলোকে নষ্ট করে দেয়, জমি কেড়ে নিচ্ছে, তাদের ইমান শুধু নয়, এথিক্স থেকে শুরু করে, মূল্যবোধ থেকে শুরু করে, তাদের আর কিছুই নয়। আর তৃণমূল কংগ্রেসের অধিকাংশ নেতারা আজকে এই পর্যায়ে পৌঁছে গিয়েছে। আর যেটা বলছেন পাচারের কথা বলছে, এটা যদি সত্য প্রমাণিত হয়ে যায় তাহলে তৃণমূল কংগ্রেস কোথায় মুখ লুকাবে সেটাই দেখার বিষয়। বড় বড় করে কথা বলছিল তো, এদের হয়ে সাফাই গাইছিল, একটার পর একটা যখন দুর্নীতি প্রকাশ পাচ্ছে, এবার কি বলবে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কি বলবে এই বিষয়ে, সেটা আমাদের দেখার বিষয়। আর আবার পরিশেষে আবারও বলছি, না আছে এদের ইমান, না আছে এদের মূল্যবোধ, না আছে এদের প্রতি এরা মানুষের প্রতি ভরসা করে, বা না এদের মানুষ এদেরকে ভরসা করে, না আছে এদের এথিক্স, এদের কিছুটাই নেই, কোনো কিছুই নাই। এরা শুধুমাত্র এদের চেষ্টা, বৈধ অবৈধ যে কোনো পন্থা হোক না কেন, কামাতে হবে, নিজের অ্যাসেট বাড়াতে হবে। না কিন্তু নওশাদ, কিন্তু এই যে এত ড্রাগ, এত কোটি কোটি টাকার খেলা, আমার জানতে মন চায়, ওই যে তুমি যেভাবে বলো না, মন চায় যে মমতা ব্যানার্জি কিছু জানতেন না, রাজ্য পুলিশ কিছু জানতো না, সিভিক ভলেন্টিয়ার কিছু জানতো না, পঞ্চায়েত প্রধান কিছু জানতো না, তৃণমূল নেতা ছেড়ে দিন, ছোট ছোট তৃণমূলের যে বিভিন্ন চিংড়ি মাছের মতন নেতারা সন্দেশখালিতে ঘুরে মেয়েদেরকে থ্রেড দিয়ে আসতো পিঠে বানানোর জন্য ডেকে আনতো, তারা কিছু জানতো না? সব দোষ এখন শরীফুল আর শাহজাহানের? নওশাদ, কে বলছে জানতো না? টপ টু বটম পর্যন্ত খোঁজলে দেখা যাবে হয়তো যোগাযোগ রেখে এই ধরনের অন্যায় কাজ এরা সংগঠিত করত। সিংহ শাবকের জন্ম হতে গেলে অনুপ্রেরণা লাগে মাননীয়া, মাল নদীতে বিসর্জন করতে গিয়ে যারা মারা গেছিল তাদের আত্মার শান্তি কামনার জন্য এই অনুষ্ঠান করতে গেলে মাননীয়ার অনুপ্রেরণা লাগে। আর এই ধরনের অবৈধ লেনদেন থেকে শুরু করে এই পাচার, ড্রাগ পাচার থেকে শুরু করে বা যে অভিযোগগুলো আসছে, এই ক্ষেত্রে সন্দেশখালী সম্রাট একা করতে পারবে বলে আমার বিশ্বাস হয় না। অনেকের অনুপ্রেরণা আছে, অনেকে জানতো, এখন বলির বাঁকড়া হিসাবে সন্দেশখালী সম্রাটকে বলি করছে। এদের পেছনে কারা আছে খুঁজলে অনেকের নাম বেরিয়ে আসে। একদম দেবাশিস দা কিছু বলছিলেন ছোট করে। বোধহয় বলার চেষ্টা করছিলেন আরওসির কথা। আমি জাস্ট বলে দিই, যে কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আরওসির রেজিস্ট্রেশন হতে হয়, কিন্তু আরওসির সাথে কোনো ইকোনমিক অফেন্সের ব্যাপার থাকে না। তার জন্য জিএসটি আছে, তার জন্য ইনকাম ট্যাক্স আছে। আরওসির ক্ষেত্রে অন্যান্য যে স্ট্যাটুটারি অব্লিগেশন প্রাইভেট লিমিটেড কোম্পানি থাকে, আরওসির ক্ষেত্রে সেগুলো চেকিং হয়। এক, দুই হচ্ছে যেটা সন্ময়দা রাইটলি আইডেন্টিফাই করলো, যেটাই বলার চেষ্টা করেছি, যে মমতা ব্যানার্জি বা তৃণমূল দল কখনো পশ্চিমবঙ্গের জন্য বা পশ্চিমবঙ্গের রেভিনিউর জন্য কোনো কাজ করেনি, মানুষের জন্য কিছু করেনি। তাহলে সেক্ষেত্রে আজকে যে স্মাগলিং হয়েছে
হয়েছে সেখান থেকে তো আর পশ্চিমবঙ্গের কোনো রকম আর্নিং হয় না, যেটা বলার চেষ্টা করেছেন আজকে সন্ময়দা। তার মানে এই পুরো আর্নিংটা আজকে তৃণমূলের যে ছোট বড় মেজর নেতা আছে তাদের কাছে গেছে, এবং সেখানেই অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি খারাপ লাগছে যে রেভিনিউ সোর্সটা কেটে গেল। ঠিক ঠিক রাজশ্রী কোথাও গিয়ে একটা হিন্ট পাচ্ছ যে আমাদের বাংলাতে আসলে সবাই সবকিছু জানে এই তৃণমূলের মধ্যে, কিন্তু এখন বোকা সাজছে। ওই কয়েকদিন আগে একটা বাচ্চা ছেলের ভিডিও ভাইরাল হলো না, আমি বোকা হতে চাই, কাউকে ঠকাবো না, এখানে বোধহয় ঠকানোর জন্য বোকা হচ্ছে, বোকা সাজছে। ময়ূকদা, হিন্ট পাচ্ছ? তুমি যে রুট ম্যাপটা দেখালে আফগানিস্তান থেকে করাচি হয়ে দুবাই, দুবাই থেকে কলকাতা, এই দুবাই কলকাতার যে যোগ, এর সঙ্গে কি অদ্ভুতভাবে তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইল নেতাদেরও একটা দুবাই যোগ তুমি দেখতে পাবে। ভারতবর্ষের কজন ভারতীয় দাঁত দেখাতে, চোখ দেখাতে ভারতবর্ষ থেকে দুবাইতে যায়, আমেরিকা বা ইউরোপিয়ান কোনো দেশে না গিয়ে, ব্রিটেন বা ফ্রান্স এসব জায়গায় না গিয়ে আমার জানা নেই, কিন্তু তৃণমূলের নেতারা চোখ দেখাতে, দাঁত দেখাতে এবং প্রায়শই তারা দুবাইতে যায়। আমি জানি না এটা সত্যি কিনা, তবে আমি এই অভিযোগটা রাখছি, মিনি পাকিস্তানের তথাকথিত জনক, তার কি 1240 কোটি টাকার সম্পত্তি দুবাইতে আছে? এ বিষয়ে কি তৃণমূল কংগ্রেস কিছু জানেন? আমাদের জানা নেই, তৃণমূল জানালে জানাতে পারে। রাজশ্রী, শুধু দুবাই যোগ। তুমি এই ধরনের হিন্ট দিচ্ছ, কিন্তু আমি হিন্ট নয়, আমি চেয়েছিলাম যে ঠিক 8:30-এর পরে এই ভিডিওটা বাংলার মানুষকে দেখাবো। প্রিয় দর্শক, আপনাদের মনে থাকবে রিপাবলিক বাংলার এই স্টুডিও থেকেই আমি লাগাতার একবার নয়, আমি সেদিন ঠিক করেছিলাম 5 বার 6 বার করে ওই ভিডিওগুলো দেখাবো, যেগুলো সন্দেশখালীর মায়ের একেবারে প্রথম দিন, ভাবুন, ভয়ঙ্করতম সব কথা বলেছিল, এবং তারপর আমরা দেখেছি কি হয়েছে। ঠিক ওয়েব সিরিজের মতন সিজন 2, এই ত্রাসের সিজন 2 আসছে। একটা মাদক এবং তার পাশাপাশি ওই ঘরগুলোতে মেয়েদেরকে তুলে নিয়ে পিঠে বানানো শুধু নয়, কি হতো আজ এই মাদকের যখন প্রতিবেদন আমরা দেখছিলাম, ঠিক তখনই একজন মা সেই কথাগুলো বলেছিলেন, এবং মায়েরা এই কথা বলেছিলেন। খুব ভালো করে শুনুন, বাংলার মানুষ এই মুহূর্তে এই মায়েদের কনফেশন বা টেস্টিমনিগুলো শুনুন একবার। তোমাদের নাচতে বলা হতো, নাচতে বলতো, আর যারা দেখতে ভালো না তাদের পা ঠাপা করাতো আর চা বানিয়ে দিতে হতো। যারা দেখতে ভালো তাদের নাচ করতে বলতো, তাদের নাচ করতে বলতো। কারা বলতো এই কথা? শিবু হাজরা বলতো, শিবু হাজরা সব লোক ওর গুন্ডা বাহিনী। আমি এক এক করে প্রত্যেকের থেকে প্রতিবেদনের যে অংশ, সেই অংশগুলো আরেকবার শোনাই, কারণ কি এটা মাথায় রেজিস্টার করানোটা খুব প্রয়োজন। যারা মিস করে গেছেন আরেকবার শুনুন। ওই একটা স্কুল, এই স্কুলটা রাজ্য সরকার ব্যবহার করতে দিয়েছিল শুধুমাত্র পড়াশোনার জন্য। সেই স্কুলে শিবু হাজরারা আসলে কি মেহফিল বসাতো, ওই যে মেয়েদের তুলে নিয়ে যাওয়ার কথা হয় না, সেই মেয়েদের তুলে নিয়ে গিয়ে শুধু পিঠে বানানো নয়, সেই স্কুলের মধ্যে এই নেশাদ্রব্য, এই সমস্ত নেশাদ্রব্য ব্যবহার করা হতো, এবং তার পাশাপাশি সুন্দর মেয়েদের নাচতে বলা হতো। এটা আমি বলছি না, এটা বিজেপি বলছেন, এটা সন্দেশখালীর মায়েরা বলছে। সারা পৃথিবীর যত ইন্টেলিজেন্স বা গোয়েন্দারা আছে আরেকবার টেস্ট করিয়ে দেখিয়ে দিতে পারেন এটা ফেক কিনা। মায়েরা কি বলছে আরেকবার শুনবো, এবং তারপর বাকিদের থেকে প্রতিক্রিয়া নেব। তোমাদের নাচতে বলা হতো, নাচতে বলতো, আর যারা দেখতে ভালো না তাদের পা ঠাপা করাতো আর চা বানিয়ে দিতে হতো। যারা দেখতে ভালো তাদের নাচ করতে বলতো, তাদের নাচ করতে বলতো। কারা বলতো এই কথা? শিবু হাজরা বলতো, শিবু হাজরা সব লোক ওর গুন্ডা বাহিনী। আমার স্বামীদেরকে রাত 12টার সময় তুলে নিয়ে যেতে হবে, আমাকেও তুলে নিয়ে গেছিল। আমাকে বলেছিল যে তোমার 2 লাখ টাকা আসবে, শিবু হাজরার লোক। তারপর আমাকে তুলে নিয়ে যেতে গেছিল। তারপর আমি বললাম কই কোথায় এসছে তোমরা, কই আমাকে সই করাবে নাকি? কই সই তো করালে না। ওদের বোতল ওরা নিয়ে মল খাচ্ছিল, আমাকে রেপ করার জন্য ওরা তুলে নিয়ে যাচ্ছিল। এবার আমি জানতে পারি, আমি পিছিয়ে এসেছি। আজকে অনলাইনে অনেকে বসে রয়েছেন। সন্ময় বন্দ্যোপাধ্যায় কি বলবেন? যারা দেখতে সুন্দর তাদেরকে নাচ করতে বলা হতো, এবং যারা দেখতে সুন্দর নয় তাদেরকে পা টেপাতোই শিবু হাজরারা। এবং এটা কখন করছি এই রিপোর্টিংটা? যখন আমরা গেছি মাদক পাচারের নেক্সাসের রিপোর্টিং করতে। মানে আর কত গভীরে গেলে এই কীর্তিমানদের রিপোর্টগুলো পাবো? না ময়ূক, আমার একটা খালি বারবার জিনিস মনে হয়, তোমরা যখন এই ভিডিওগুলো বারবার করে অন ক্যামেরা দেখাও, তৃণমূল কংগ্রেসের সেন্সিবল লোকেরাও এটা দেখেন না, রাজ্যের মুখ্যমন্ত্রী দেখেন না, তার ভাইপো দেখেন না, তাদের একবারও মনে হয় না, একবারও মনে হয় না যে প্রকাশ্যে বাংলার মানুষের কাছে সে ক্ষমা চাই, যা হয়েছে অন্যায় হয়েছে, হেনস্পোর্ট আর হবে না। উল্টোটা দেখছি, তাদের প্রোটেকশন দেওয়া, তাদের আড়াল করা, তাদের সমাজসেবী চিহ্নিত করা, তারা তো কিছু করেনি বলে সাফাই। একদম শর্মা, আমার একেবারে সময় শেষ, যেহেতু রাজশ্রী 10 সেকেন্ড, রাজশ্রী দেবাশিস দা 10 সেকেন্ড।
ময়ূকদা, আমরা বাকরুদ্ধ। এই ভিডিও দেখার পরে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কোনো রিয়াকশন থাকে না। আমি জানি না আমি কি বলবো। আই এম লুজিং অন ওয়ার্ডস, আই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস টু এক্সপ্রেস। দেবাশিস আজকে আমি চাই যে যারা এই পরিবর্তনের কথা বলেছিল এবং এই দলটাকে আজকে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছিল, তারা অ্যাটলিস্ট বেরিয়ে এসে একবার ক্ষমা চাক মানুষের কাছে যে আমরা ভুল করেছিলাম। এরকম ভুল যেন মানুষ আর না করে, তাহলে পশ্চিমবঙ্গ আরো তলায় চলে। কিন্তু দেবাশিস দা, জানেন তো একটা জিনিস, আমি এখন প্রতিদিন অনেকে বলে একেবারে সময় কি তারা বেরোবে না, তাদের হয়ে কথাও বলছি না। আমি রাস্তায় বেরোচ্ছি এবং রাস্তায় বেরিয়ে, দেবাশিস দা জানেন মজার বিষয়টা হলো, একটা সময় আমরা মাতঙ্গিনী হাজরার কথা বলতাম, এখন আমাদের বেশি করে শিবু হাজরার কথা বলতে হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে যে ছেলেমেয়েগুলো 8 বছর 7 বছর ধরে বসে রয়েছেন, 6 মাস 5 মাস ধরে কাঁদছেন, শীত গ্রীষ্ম বর্ষা, তারা ওখানেই বসে রয়েছেন, তাদের পাশে দাঁড়াতে পারেন না। দাঁড়ান শাহজাহান শিবু হাজরাদের পাশে। আমি একবার বাংলার পালসটা বোঝার জন্য যেভাবে গ্রামে গ্রামে ঘুরছে, সেভাবেই শহরে ঘুরেছি। কলকাতা শহরের আজকের চিত্রটা জবাব চাই বাংলা স্টুডিওতে আসার আগে দেখব। নমস্কার, ফের একবার চলে এসেছি জবাব চাই বাংলা স্টুডিওতে। যাওয়ার আগে একেবারে কলকাতার রাজপথ থেকে আমি ময়ূক। বিশেষজ্ঞরা বারবার বলছেন যে চাকরি চুরি হওয়ার জন্য 2টো প্রজন্ম, পশ্চিমবঙ্গের 2টো প্রজন্ম পুরো শেষ হয়ে গেছে। ঘরে ঘরে, ব্লকে ব্লকে, সাব ডিভিশনে চাকরি পৌঁছে দেওয়া নয়, পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল ড্রাগ। যারা কেউ চিরবে গরমের মধ্যে এখানে বসে রয়েছে। শেখ শাহজাহানদের পাশে রয়েছেন, তারা প্রতিদিন হয়ে গেছেন বলছেন, এবং আমি একবার দেখানোর চেষ্টা করবো। জুতোটা খুলে আমি একবার আসছি আপনাদের এখানে। দেখুন, শেখ শাহজাহানের এই 200 কোটি টাকার যে কনসাইনমেন্ট, সেই কনসাইনমেন্ট গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া হতো। ভাবতে পারছেন আপনার কাছে এই ক্ষমতা আছে? শেখ শাহজাহান তো ইনি নেংটি ইঁদুর ধেড়ে ইঁদুর, ওই চড়াম ঢাক বাজাচ্ছে তেহার জেলে নকুলদানা খেয়ে। আপনার পকেটে ক টাকা আছে? আমার পকেটে সামথিং যা খরচ করতে এসেছি মার্কেটে ওইটাকে। 1 কোটি? না 5 কোটি না। শেখ কি বলছেন দাদা? শেখ শাহজাহান মাছের ব্যবসা করতো, 200 কোটি টাকার যে ড্রাগের কনসাইনমেন্ট সে শেখ শাহজাহান নিয়ে আসছে। क्या हो रहा है बंगाल में? पॉकेट में हमारे 10 रुपया है। पॉकेट में 10 रुपए है। বাকিবুর রহমান হলে কি ভালো হতো না? অনুব্রত মণ্ডল হলে কি ভালো হতো না? শেখ শাহজাহান হলে কি ভালো হতো না? উত্তরপ্রদেশ, বিহারের কথা বলা হয় যে ওয়েব সিরিজে যে সমস্ত ওই ড্রাগ, রাজ্য রাজনীতিতে এখন ড্রাগের বিষয়টাও ঢুকে পড়ল। এটা একটা খুবই লজ্জার বিষয়, যেখানে জাতির মেরুদণ্ড শিক্ষা, সেই মেরুদণ্ডটা ভেঙে নেশাগ্রস্ত করার কি উদ্দেশ্য সরকারের, সেটাই আমরা তো চিন্তিত। শেখ শাহজাহানরা তো দুয়ারে ড্রাগ প্রকল্প চালু করার মতন প্রকল্প চালু করে দিচ্ছে। হেরোইন বিক্রি করার কাজে যদি ব্যবহার হতেন, অনেক ভালোভাবে থাকতে পারতেন। এই গরমের মধ্যে এখানে বসে রয়েছে। দেখুন, সেটা তো সম্পূর্ণভাবে একটা বিপদগামী আচরণ। আমরা তো হবু শিক্ষক, আমরা তো সে ধরনের বিপদগামী কোনো আচরণ করতে পারি না। আমি ময়ূক এখানে এসে বসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বসেছেন একদিনও? না, কোনোদিন আমাদের কাছে আসেনি আজ পর্যন্ত। দিদি, শেখ শাহজাহানদের পাশে এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়রা দাঁড়িয়ে পড়েন, আপনাদের পাশে দাঁড়িয়েছেন? না, এখনো আমরা তো এই 653তম দিন হয়ে গেল আমাদের এখানে, তো ওনার কোনো প্রতিনিধিও এমনকি আমাদের সাথে এসে দেখা করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়রা শাহজাহানের পাশে বসতে পারেন, এখানে এসে বসতে পারছেন না। এই প্রশ্নটা আমি বারবার করছি। আপনারা প্রতিদিন এখানে থাকেন। দিদির কাছেও আমাদের প্রশ্ন, উনি তো মা মাটি মানুষের সরকার বলেন, আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, আমরা এতগুলো মা মেয়ে মানুষ এখানে বসে রয়েছি। এই টেম্পারেচার কলকাতা শহরে এই মুহূর্তে যে টেম্পারেচার, সেই টেম্পারেচারে এরা শীত গ্রীষ্ম বর্ষা টানা বসে রয়েছে। মাতঙ্গিনী হাজরার এই মূর্তির পাদদেশে তারা লাগাতার 600 700 800 দিন ধরে বসে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়রা খুব অনায়াসে শেখ শাহজাহানদের পাশে দাঁড়িয়ে পড়তে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই চাকরি প্রার্থীদের পাশে, ডি আন্দোলনকারীদের পাশে, যারা পরিযায়ী শ্রমিক, তাদের পাশে দাঁড়াতে পারছেন না। কি এমন কম্পালশন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শেখ শাহজাহানকে, এই ড্রাগ মাফিয়া শেখ শাহজাহানকে প্রোটেক্ট করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়? আজ তার জবাব বাংলার মানুষ চায়। স্টুডিওতে ফিরছি।